আবির, সবাই কি মারা গেছে না কেউ জীবিত আছে? একটু চেক করে দেখো। না স্যার, সবাই মারা গেছে। সবার বডিগুলো একটা জায়গায় একত্রিত করো। আবির কিছু কমান্ডো নিয়ে সবার বডি একত্রিত করে, তারপর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। জ্বালানোর কি দরকার ছিল? এরকম রেখে দিলে এদের খোঁজ খবর তো কেউ নেবে না। তার উপর এদের শরীর জীবজন্তু খেয়ে নেবে। মাটি যে দিব সেটাও তো সম্ভব না, সেজন্য ফুরিয়ে দিলাম। তা স্যারের সাথে কথা হয়েছিল? স্যার তো বলেছিল এদের জীবিত রাখতে। বলে দিও আমি অর্ডার শুনতে পাইনি। কিন্তু আপনি তো সব কিছুই শুনেছেন। তোমাকে কিছু বলতে হবে না, যা বলার আমি বলবো। এখন ফিরে চলো ক্যাম্পে। ওরা সব কিছু ঠিক করে চলে আসে ক্যাম্পে। পরের দিন তোমার জন্য একটা মিশন আছে। কিরকম মিশন? আমাদের দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা দিতে হবে তোমাকে। কিন্তু ওনার তো এমনিতেই সিকিউরিটির অভাব নেই, তাহলে আবার আমি কেন? আসলে 7 দিন আগে উনি আমার কাছে এসে বলেছে ওনাকে কেউ হুমকি দিয়েছে, সেজন্য ওনার কাছের লোকেরাই হয়তো ওনার সাথে বেইমানি করতে পারে। তাছাড়া ও আমার ভালো বন্ধু হয়। কি বলেন স্যার, প্রধানমন্ত্রী আপনার বন্ধু হয়? ঠিক ধরেছ। থাক সেসব কথা। ও আমাকে বলেছে আমাদের এই কমান্ডোর মধ্যে সবচেয়ে ভালো কমান্ডোকে যেন আমি ওর সিকিউরিটির জন্য পাঠাই। তাছাড়া আমার চোখে তুই সবচেয়ে ভালো। ধন্যবাদ স্যার আমাকে এতটা বিশ্বাস করার জন্য। তবে আপনি তো জানেন আমি বেশিরভাগ সময় আপনারই অর্ডার মানি না, সেজন্য ওনার সাথে কাজ করব। যদি ওনার অর্ডার ফলো না করি, তখন যদি ব্যাপারটা অন্যদিকে চলে যায়? ওটা নিয়ে টেনশন করো না, আমি ওকে সবটা বুঝিয়ে বলেছি। ও বলেছে আমি যখন তোমাকে বিশ্বাস করি তখন ও নিজেও তোমাকে বিশ্বাস করবে, শুধু ওর জীবনটা বাঁচাতে পারলেই হবে। আচ্ছা, আমি কি সরাসরি ওনার বাসায় যেতে পারবো কি? যেতে পারো। কি হয় না হয় আমাকে জানিও। ঠিক আছে, জানাবো। ক্যাম্প থেকে বের হয়ে যায়, তারপর একটা বাসে উঠে। যদিও চাইলে হেলিকপ্টার দিয়ে যেতে পারত, কিন্তু আকাশ এমনটা তা করবে না। বেশি প্রয়োজন ছাড়া ও নিজের পাওয়ার দেখিয়ে কাজ করে না। একটু পরে বাস এসে অন্য একটা স্টপে এসে থামে। তখন একটা মেয়ে এসে আকাশের পাশে বসে। কিছু মনে না করলে আমাকে জানালার পাশের সিটটা দিতে পারবেন? আসলে অনেক গরম লাগছে আমার। ঠিক আছে, বসুন। মেয়েটির দিকে তাকিয়ে তো অবাক হয়, সাথে মেয়েটির কণ্ঠ তো আরও বেশি মিষ্টি ছিল। গাড়ি চলতে থাকে। মেয়েটির চুল বাতাসে বারবার আকাশের মুখে এসে পড়ে। যদিও বিরক্তিকর, তাও কেন জানি ভালো লাগতে শুরু করে। অন্যদিকে চুলগুলো কি বেঁধে রাখবো? আসলে আপনার অসুবিধে হচ্ছে মনে হচ্ছে, তার জন্যই বললাম। সমস্যা নেই, চুল খুলে রাখুন। ধন্যবাদ। তা আপনার নামটা কি বলা যাবে? পারভেজ হোসেন আকাশ। আপনার নাম? ইরা চৌধুরী। নামটা কিন্তু অনেক মিষ্টি। নাম শুনেই মিষ্টি বলছেন, খেলে তো। আমি ঠিক বুঝলাম না। আচ্ছা, কোথায় যাবেন? এই তো, ঢাকায় যাব। আমিও ঢাকায় যাব। ভালোই হলো, আপনার সাথে গল্প করতে করতে যাওয়া যাবে। আমি গল্প তেমন একটা পারি না। সমস্যা নেই, আমি বলবো, আপনি শুনবেন। ঠিক আছে, বলুন তাহলে। ইরা গল্প বলতে থাকে। অন্যদিকে তখন আকাশের ফোনে কল আসে। আকাশ, কোথায় তুমি? এই তো স্যার, কলকাতার কাছাকাছি। একটু সাবধানে থাকিও। কেন, কি হয়েছে স্যার? ওই রোডে হাইজাকার একটু বেশিই তো, সেজন্য। তাহলে তো ভয় পাবো অনেক বেশি। আমার জন্য একটু দোয়া করবেন, ওরা আবার আমাকে ধরে না মেরে ফেলে দেয়। আমার তো চিন্তা হচ্ছে ডাকাতদের নিয়ে। তোমাকে ধরলে তুমি ওদের কি যে হাল করবে এটা ভেবেই পাচ্ছি না। আচ্ছা, সাবধানে থাকিও। কিছুক্ষণ পরে কলকাতার খাবার খেয়ে ওরা গাড়িতে বসে। 10 মিনিট পরে হঠাৎ গাড়ির চাকা নষ্ট হয়ে যায়। ও ভাই, কতক্ষণ লাগবে ঠিক করতে? এই তো 20 মিনিট লাগবে মামা। আচ্ছা, অপেক্ষা করতেছি। চলেন আমরা ওই দিকটায় একটু হাঁটি। একে তো রাত, তার উপর এখানে হাঁটা কি ঠিক হবে? দূরে একটা দোকান দেখা যাচ্ছে, ওখানে পর্যন্ত যাব, চলুন। ঠিক আছে, চলুন। দোকানের কাছে আসতেই কিছু লোককে দেখতে পাই, তাও ওরা কিছু বলেনি।
এরপর যখন গাড়িতে উঠে তখন ওরা অবাক হয়ে যায়, কেননা 10 জন লোক বাসে উঠে সবাইকে বন্দি করে রেখেছে। আপনারা কারা? আমরা কে তা জেনে তোর কোনো কাজ নেই। চুপচাপ তোরা দুজন তোদের সিটে এসে বসে পড়। ওরা সিটে এসে বসে। তখন এরার মোবাইলে কল আসে। কল রিসিভ করতে ওই মেয়ে, মোবাইল বন্ধ কর, নয়তো জানে মেরে ফেলবো। এভাবে ধমকাচ্ছেন কেন? এই নিন ফোন। এইদিকে ফোনটা দিয়ে দেয়, তবে মোবাইল অফ করতে ভুলে গিয়েছে। অন্যদিকে ফোনের অপর পাশ থেকে ইরা বাবা সব কথা শুনতে পাচ্ছে। উনি সবটা শোনার পরে রহিম, জি স্যার বলুন। আমার মেয়ে কিডন্যাপ করা হয়েছে, সাথে পুরো বাসটাও। যত তাড়াতাড়ি পারো খোঁজ নিয়ে আমার মেয়েকে উদ্ধার করো। আমার মেয়ের যেন কোনো ক্ষতি না হয়। আমি এখনই লোক পাঠিয়ে দিচ্ছি। রহিম পুরো পুলিশ প্রশাসনকে জানায়। ওরাও চেষ্টা করে যাচ্ছে লোকেশন, আর উদ্ধার করবে কিভাবে সেসব ভাবতে থাকে। এইদিকে আপনার কি ভয় করছে না? ভয় কেন করবে? ওদের সবার হাতে তো চাকু দেখেও ভয় লাগছে না? লাগছে না? আচ্ছা, আপনার বাবা মায়ের কাছে যদি ফিরে যেতে না পারেন তাহলে তো ওনারা দুঃখ পাবে অনেক। এমনটা বলবেন না, বাবা মা জানতে পারলে আমাকে তো মেরেই ফেলবে। আপনি তো এখানেই মারা যাবেন, তাহলে একজন ব্যক্তিকে কতবার আর মারবে? ভয়ে কি না কি বলে ফেলেছি, মানে এদের মেরে ফেলবে। তা আপনার হাতে এটা কি ঘড়ি? দেখছেন না, এটা ঘড়ি। এটা যে ঘড়ি সেটা আমিও তো জানি, কিন্তু কি মেসেজ করতেছেন? সেসব পরে জানলেও চলবে, এখন আপাতত চুপ করে থাকুন। ওই কে রে এত কথা বলে? আমি না, আমার পাশে থাকা মেয়েটা। আপনি তো অনেক বদমাশ একটা লোক, নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। আসলে এরা মেয়েদের মারবে না, তাছাড়া আমি মজা করছিলাম। এতটা চাপ নেবেন না, ঠিক আছে? আমি তো আছি। আল্লাহ জানে বাসায় আজও যেতে পারবো কি না। চিন্তা করবেন না, আমি তো আছি। আপনাকে নিয়ে যাব বাসায়। সত্যি বলছেন তো? কিন্তু এরা? সামনেই একটা চেকপোস্ট, ওখানে পুলিশ তো আছে, ওখানে একটা ব্যবস্থা তো হবেই। যা, আল্লাহ তাই যেন হয়। প্রায় 30 মিনিট যাওয়ার পরে ওস্তাদ, সামনে তো পুলিশ, কি করব? বাস দাঁড় করানো যাবে না। কিন্তু এতে তো সবাই আমাদের পিছনে লেগে যাবে। ঠিক আছে, বাস তো থামাবো, তবে সবাই ভালো করে শুনে রাখো। যদি পুলিশকে কিছু বুঝতে দিয়েছিস তো তোলে জানে মেরে ফেলবো, কথাটা কিন্তু মনে রাখিস। জি, সবই মনে থাকবে। একটু পরে বাস থামে, পুলিশ এসে চেক করে, তারপর নেমে যায়। ওই ফাঁকে আকাশ একটা কাগজ পুলিশ অফিসারের দিকে বাহিরে জানালা দিয়ে ফেলে দেয়। অফিসার কাগজ পড়ার আগেই বাস চলে যায়। অফিসার কাগজে লেখা দেখে ডিআইজিকে কল দেয়। স্যার, এখানে একটা বাস হাইজ্যাক হয়েছে। এই বলে পুরো ডিটেলস বলতে থাকে। ডিআইজি সবটা শুনে তাড়াতাড়ি ভিডিও আমাকে পাঠাও। ভিডিও পাঠানো হয়ে যায়। অফিসার ভিডিও দেখে ইরাকে চিনতে পারে। সাথে সাথে রফিক চৌধুরীকে কল দিয়ে সবটা বলে। উনি ভিডিওটা দেখে ওনার বন্ধুকে কল দেয়। উনিও ভিডিওটা দেখতে থাকে। দেখার পরে ভেবেছিলাম আমার সিকিউরিটি নেব, কিন্তু আমার মেয়ের সাথে যে এরকমটা হয়ে যাবে সেটা তো জানা ছিল না। তুই একদম টেনশন করিস না। আমার মেয়ে মৃত্যুর মুখে, আর তুই বলছিস? বলেছি এই জন্য, কারণ তোর সিকিউরিটির জন্য যাকে আমি পাঠিয়েছি সে ওই বাসেই আছে। সেজন্য তোমাকে একদম টেনশন করতে হবে না। তোর মেয়ের কেন, বাসের কোনো যাত্রীর কোনো ক্ষতি হবে না, এটা আমি তোকে গ্যারান্টি দিলাম। কিন্তু ওই ছেলে বাসে করে কেন আসতে গেল? ও হচ্ছে কখন কি ইচ্ছে ওর জেগে বসে তা আমি নিজেও জানি না। তাছাড়া ওর ব্যাপারে তো তোকে আমি সব কথাই বলেছি, তাহলে তুই বুঝতে পারছিস তো ও কেমন। বাকিটা পরেও দেখতে পারবো। এখন আমার মেয়ে সুস্থ হয়ে ফিরে আসলেই হয়। চিন্তা করিস না। এইদিকে পুলিশের কিছু গাড়ি ওই বাসকে ফলো করতে থাকে। অন্যদিকে কিছুক্ষণ পর ভোর হয়ে আসে। এদিকে লোকগুলো বাসটাকে কোথায় নিয়ে যাচ্ছে তা আকাশ বুঝতে পারছে না। যখন ভোর হয় তখন বুঝতে পারে বাসে একটা জঙ্গলের পথ ধরে যাচ্ছে। বস, একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? তেল তো শেষ, গাড়িও তো আর যাবে না। সবাইকে এক এক করে নামিয়ে নে।
বাকি পথ আমরা হেঁটে যাব। আচ্ছা বস, তাই করি। সবাই নেমে যায়। তারপর লাইন ধরে হাঁটতে থাকে। সেই সুযোগে আকাশ ইরাকে নিয়ে সরে যায় ওখান থেকে, যা লোকগুলো বুঝতে পায়নি। যাক বাবা, অবশেষে বাঁচলাম। এবার ওদের কিভাবে বাঁচাবো? আমার পেছনে পেছনে আসো, তবে কোনো শব্দ করবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কিন্তু ওদের বাঁচাবো কি করে? এ চিন্তা আমার উপর ছেড়ে দাও। এইদিকে দূর থেকে 2টা গাড়ি দাঁড়ায় আর ওদের ফলো করতে থাকে। স্যার আমরা তাহলে যাব কি? একটু অপেক্ষা করো, ওরা কোথায় যাচ্ছে তা আগে ফলো করি। ঠিক আছে স্যার। একটু পরে ওরা আস্তে আস্তে লোকগুলোকে ফলো করতে থাকে। অন্যদিকে লোকগুলো ওদের নিয়ে হাঁটতে হাঁটতে নদীর কাছে চলে আসে। সামনে তো নদী, সবাইকে মেরে পানিতে ভাসিয়ে দিবে না তো? ওদের মারবে না। এতটা শিওর হচ্ছ কি করে? যদি মারারই হতো আরো আগেই মেরে ফেলতো। তাছাড়া ওরা তো কিছু একটা প্ল্যান করে রেখেছে, সেজন্য এরকমটা হচ্ছে। তোমার কথা আমি ঠিক বুঝতে পারছি না। সব কথা তো বাংলায় বলেছি, তাহলে না বোঝার কি আছে? থাক, তোমাকে প্রশ্ন করাটাই বেকার। কিন্তু ওদের বাঁচাবো কি করে? আগে দেখি না কি হয়। এইদিকে লোকগুলোকে একটা রুমে এনে আটকে রাখা হয়। অন্যদিকে হাবিলদার আর পুলিশ অফিসার তো পথ হারিয়ে ফেলেছে। মানে ওরা কোন পথ দিয়ে খুঁজবে তাই বুঝে উঠতে পারছে না। কিছুক্ষণ পরে এবার ওরা এখানে থাকুক, বসের সাথে কথা বলে তারপর ভেবে দেখব এদের কি করা যায়। কিন্তু এদের একা রেখে যাওয়াটা কি ঠিক হবে? এখানে তো কেউই নেই যে ওদের বাঁচাবে, সেজন্য এত চিন্তিত হতে হবে না। তারপরও 2জন লোক তো রেখে যেতে হবে। ঠিক আছে, 2জনকে রেখে যাব। 20 মিনিট পরে 2জনকে রেখে ওরা চলে যায়। এই সুযোগে আকাশ ওদের 2জনকে মেরে বাকিদের রুম থেকে বের হয়ে আবার আগের বাসে এসে ওঠে। গাড়িতে তো তেল নেই, যাব কিভাবে? গাড়িতে তেল আছে, তাও পেছনের দিকে। হঠাৎ ওদের না বুঝতে দেওয়ার জন্য বলা হয়েছে। যাক বাবা, বাঁচলাম। এখন তাড়াতাড়ি করে যেতে পারলেই হলো। এইদিকে গাড়িতে তেল ভরে ওরা গাড়ি নিয়ে শহরের দিকে রওনা দেয়। অন্যদিকে অফিসার জঙ্গলে হাঁটতে হাঁটতে ওই ঘরের সামনে এসে পৌঁছায়। দেখুন স্যার, এদের কেউ মেরেছে, তবে অজ্ঞান হয়ে পড়ে আছে। ওদের ধরে নিয়ে চল, মনে হচ্ছে ওদের সাথে আরো লোক আছে। তাহলে তো আমরা পেরে উঠবো না, কেননা ওরা তো মিনিমাম 30 জনের মতো হবে, আমরা মাত্র 15 জন। তার উপরে গুলিও তো ঠিক মতো বন্দুকে নেই। তাহলে এদের 2জনকে নিয়ে এখান থেকে কেটে পড়ি। কিন্তু বাসের যাত্রীগুলো? এরা যেহেতু অজ্ঞান হয়ে আছে, আবার তালাও ভাঙা, এতেই বোঝা যাচ্ছে যাত্রীগুলো পালিয়েছে। কিন্তু কোন দিক দিয়ে গেল ওরা, এটাই ভাবতেছি। আমরাও এখানে আটকে থাকতে হবে, সেই জন্য এদের নিয়ে চলো। ওদের নিয়ে যায়। অন্যদিকে বাস তো চলতে থাকে। এরপর ইরা নেমে যাওয়ার আগে, কিছু মনে না করলে একটা কথা বলবো কি? জি বলুন। আপনার মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবে? বেশি প্রয়োজন কি? তেমন প্রয়োজন না, কিন্তু বুঝতে পেরেছি, নাম্বারটা লিখুন। নাম্বার দিয়ে ইরা চলে যায়। অন্যদিকে আকাশ আরও সামনে এসে নামে। প্রথমে একটা হোটেল এসে নামে। এইদিকে ইরাকে দেখতে পেয়ে, ইরা, তোর কিছু হয়নি তো? আমার আবার কি হবে? আমি তো ভালোই আছি। তোকে যে হাইজ্যাক করা হয়েছিল, একটা ছেলে আমাকে প্রথমে বাঁচিয়েছে, তারপর বাসের সব যাত্রীদের। তা সে ছেলে কোথায়? এটা তুমি কেমন কথা বললে? আমি আবার কি বললাম? একটা অচেনা ছেলেকে নিয়ে আমি এভাবে বাসায় চলে আসবো? তোমরা তো একের পর এক প্রশ্ন করতেই থাকতে। সে না হয় করতাম। আচ্ছা, তুই যা, রুমে যা, এখন ফ্রেশ হয়ে নে। আচ্ছা, মা কোথায়? বাইরে আছে, একটু পরে এসে পড়বো। অন্যদিকে আকাশ ওর স্যারকে কল দিয়ে বলে দেয় সবটা। এখন ঠিক আছে, আজকের মতো ভালো একটা ঘুম দেয়। সকালবেলায় কিছু কাগজ নিয়ে রফিক চৌধুরীর বাসার দিকে যেতে থাকে। অন্যদিকে ইরা তো ভার্সিটিতে চলে যায়। আকাশ একটা কার্ড বের করে বাড়িতে থাকা সিকিউরিটি ভিতরে ঢুকতে দেয়। ভিতরে এসে রফিক চৌধুরীকে দেখে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আসতে কোনো অসুবিধা হয়নি তো? না স্যার, কোনো অসুবিধা হয়নি। তুমি গতকাল না এসে আজকে এলে যে? আসলে অনেকটা পথ জার্নি করে এমনিতে ক্লান্ত, তার উপর একটা ঝামেলায় পড়ে আরও বেশি। বুঝতে পেরেছি। আচ্ছা তুমি উপরে যাও,
আমার মিসেস তোমাকে তোমার রুম দেখিয়ে দিবে। তুমি আজ থেকে ওখানেই থাকবে। কাল তুমি আমার সাথে বের হবে। আজকে তুমি পুরোটা ঠিক হয়ে নাও, সাথে সব কাজ ডিটেলস জেনে নাও। ঠিক আছে স্যার। উপরে উঠে আসে তখন রফিক চৌধুরী মিসেস আকাশকে রুম দেখিয়ে দেয়। তুমি এই রুমে থাকবে। আমি এই রুমে থাকলে বাকি সিকিউরিটিগুলো কোথায় থাকে? ওরা বাড়ির বাইরে একটা কোয়ার্টার আছে, ওখানে ওদের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আমাকে তাহলে আলাদা কেন? সেটা আমি জানি না, তবে আমিও ওনাকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু আমাকেও কিছু বলেনি। আচ্ছা তুমি রেস্ট নাও, আমি নাস্তা পাঠিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে নাস্তা খেয়ে নেয়, তারপর দুপুরে খাবার খেয়ে ঘুম। রাতের বেলায় ইরার মা আর বাবা আকাশের রুমে আসে, তবে ইরা ওর রুমে নাই। ইরা এখনও এই ব্যাপারে কিছু জানে না। কিছুক্ষণ পরে আকাশ, তোমার সাথে আমার কিছু কথা আছে। জি বলুন। তোমাকে আমার বন্ধু বলে দিয়েছে তো কি কি করতে হবে? বলে দিয়েছি। উনিও আমার সম্পর্কে সবটা বলেছে আপনাকে। বলেছে বলেই তো তোমাকে সবার থেকে আলাদা রুমে রাখলাম। এখন বলো তোমার কি কি জানার আছে? আমার কয়েকটা শর্ত আছে। ঠিক আছে, বলো কি কি শর্ত। আমি যাই কিছু করি না কেন, এর জন্য আমি কাউকে কৈফিয়ত বা কারো পারমিশনের জন্য অপেক্ষা করতে পারবো না। তার পরের শর্ত? আপনার জীবন বাঁচানোর জন্য আমি যে কোনো কিছু করতে রাজি। সেটা তো তুমি করবেই। পুরোটা তো শেষ করি কথা। ঠিক আছে বলো। আপনার দায়িত্ব যখন আমার কাছে, তখন আপনাকে বাঁচানোর জন্য আমি যা ইচ্ছা করব। এতে অন্য কারো অর্ডার কেন? আপনার অর্ডারও আমি মানব না। এটা কেমন কথা? যার জীবন বাঁচাবে তার কথাই তুমি শুনবে না? দেখুন ম্যাম, পরিস্থিতির উপর ভিত্তি করে আমাকে অনেক পদক্ষেপ নিতে হবে। সেজন্য ওনাকে বাঁচানোর জন্য আমি যে কোনো ডিসিশন নিব, আর ওনাকে আমার কথা মতো তা মানতে হবে। মানে এক কথায় আমি যা বলবো তা ওনাকে শুনতে হবে। আচ্ছা সমস্যা নেই। এটা কি করে? আমি তোমাকে পরে বলবো এই ব্যাপারে। তা আর কোনো শর্ত? আপনার প্রতিদিনের ডেইলি রুটিন আমাকে একদিন আগেই জানাতে হবে, তাহলে আমি সে অনুযায়ী নিজেকে প্রস্তুত করে নিব। ঠিক আছে, তোমার সব শর্তে আমি রাজি। এবার তাহলে আসবো কি? জি স্যার, আসতে পারেন। এদিকে রফিক চৌধুরী আর ওনার মিসেস রুমে আসার পরে এটা কি হলো? ওই ছেলে বলল আর তুমি শুনে নিলে? তুমি আমার বন্ধুকে তো চিনো। ও আমাকে বলেছে আকাশকে কোনো কাজে বাধা দেওয়া যাবে না। ও যেভাবে যা চাইবে সেরকম ভাবে যেন কাজ হয়। তাও তুমি একটু সাবধানে থেকো। তোমার মেয়ে কি ঘুমাচ্ছে? এত তাড়াতাড়ি কি ঘুমাবে নাকি? টিভি দেখতেছে। পরের দিন সকালে ইরা আবার ভার্সিটিতে চলে যায়। এদিকে আকাশ তো পুরোপুরি রেডি। 5টা পিস্তল 5টা জায়গায় রেখেছে, আবার বুলেট প্রুফ জ্যাকেট, চোখে কালো চশমা। এক কথায় আকাশের মুখ ছাড়া সব কিছুই কালো পোশাকে ঢাকা। তাহলে স্যার এবার চলুন। সব কিছু ঠিক আছে তো? জি স্যার, তবে আমি আপনার গাড়িতেই থাকবো। সমস্যা নেই, চলো। ওনারা বের হয়ে আসে। 30 মিনিট যাওয়ার পরে কিছু লোক বোমা মেরে প্রথম গাড়িটাতে নষ্ট করে দেয়। সামনে কি হয়েছে? অ্যাটাক করেছে কেউ, তবে চিন্তা করবেন না, আপনাকে আমি সময় মতো অফিসে নিয়ে যাব। সময় মতো তো যেতেই হবে। আজকে একটা মিটিং আছে। যদি মিটিংটা করতে না পারি তাহলে দেশের অনেকটা ক্ষতি হয়ে যাবে। এই জন্য আপনাকে আটকাতে চাচ্ছে, তবে চিন্তা করবেন না, আমি দেখতেছি। গাড়ি থেকে নেমে গুলি করতে থাকে। অন্যদিকে বাকি সিকিউরিটি আর পুলিশ সহ বাকিরাও ওই অ্যাটাক করতে থাকে। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে, কেননা যারা অ্যাটাক করতে এসেছিল তার মোটামুটি 40 জন ছিল, কিন্তু রফিক চৌধুরীর সিকিউরিটি ছিল 50 জন। তার উপর সবার কাছে ছিল অত্যাধুনিক হাতিয়ার, সেজন্য সন্ত্রাসীরা পেরে না উঠে পালিয়ে যায়। তবে কিছু গুলি রফিক চৌধুরী গাড়িতে লেগেছে, কিন্তু বুলেট প্রুফ হওয়াতে ক্ষতি হয়নি। স্যার, আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি। পরিস্থিতি যদি ঠিক থাকে তাহলে চলো আমরা অফিসে যাই। ঠিক আছে স্যার, চলুন। কিছুক্ষণের ভিতরে অফিসে চলে আসে, তারপর মিটিং রুমে চলে যায়। সেখানে আকাশ রফিক চৌধুরী পিছনে দাঁড়িয়ে থেকে সবটা ফলো করতে থাকে।
কে কি করছে না করছে সবটাও ফলো করতে থাকে। একটু পরে হঠাৎ আকাশ একটা জিনিস লক্ষ্য করে, সেজন্য বন্দুক বের করে লোকটার দিকে ধরে। এই যে মিস্টার, আপনাকে বলছি, হাত উপরে উঠিয়ে দাঁড়ান। আকাশ, কি হচ্ছে? একটা মিটিং রুম, সবাই কি ভাববে? স্যার, আপনি মনে হয় শর্তের কথা ভুলে গেছেন। তাই বলে এখানে? অফিসারের ফোনটা আমার হাতে দাও। অফিসার লোকটার থেকে ফোন নিয়ে আকাশকে দেয়। ফোন চেক করে অনেক কিছু জানতে পারে। হেকে আপাতত আমাদের ওই রুমে নিয়ে যাও, মিটিং শেষ করে আমি আসতেছি। এদিকে মিটিং 1 ঘন্টা পরে শেষ হয়। সাথে ওই মিটিংয়ের মাধ্যমে কিছু দেশের সাথে চুক্তিও করা হয়। মিটিং শেষ হওয়ার পরে আকাশ, ওই লোকটা কে? আমি যদি ভুল না করি, আপনার উপর অ্যাটাক হওয়ার পেছনে এই লোকটার হাত আছে, কেননা ওর ফোনে আমি কিছু তথ্য পেয়েছি। আচ্ছা, এই দিকটা অন্য অফিসার দেখবে। তুমি চলো, আমাকে অন্য জায়গায় যেতে হবে। ঠিক আছে, চলুন তাহলে। এরপর ওনারা বেরিয়ে পড়ে। অন্যদিকে আজকের এই অ্যাটাকের ব্যাপারে টিভিতেও দেখানো হচ্ছে। আম্মু, আব্বু ঠিক আছে তো? তোর বাবা ঠিক আছে, আমাকে কল করে জানালো। আমি তো আব্বুকে কল করেই যাচ্ছি, কিন্তু কেউ কল রিসিভও করছে না। হয়তো ব্যস্ত আছে কোনো কাজে। হতেও পারে। তা বাবা এখন কোথায় আছে? জানি না, তবে ফিরতে রাত হবে বলেছিল। তুই কখন আসবি? আমি একটু পরেই আসতেছি। কল কেটে দেওয়ার পরে আঙ্কেলের কিছু হয়নি তো? আব্বু এখন ঠিক আছে। আচ্ছা শোনো, আমি বাসায় যাই তাহলে। আমরাও তাহলে চলে যাই এখন। ওরা 3 জন চলে আসে বাসায়। এদিকে রফিক চৌধুরী মিটিং শেষ হতে হতে বিকেল হয়ে যায়। স্যার, আমরা গাড়িতে নয়, বরং বাইকে করে যাব। বাইরে কেন? আবারও অ্যাটাক হবে, সেজন্য আপনার গাড়িগুলো আগের মতো প্রটোকল অনুযায়ী বের হবে। তার ঠিক 5 মিনিট পরে আমি আপনাকে বাইকে করে বের হব। তবে এই জ্যাকেট পরে নেবেন, তারপর আপনার পোশাক। ঠিক আছে, তাই হবে। আকাশের কথা শোনা ছাড়া অন্য কোনো উপায়ও ছিল না, সেজন্য রাজি হয়ে যায়। কিছুক্ষণ পরে ওনার গাড়িগুলো চলে যায়। আকাশ রফিক চৌধুরীকে বাইকে করে নিয়ে আসে বাসায়, তাও অন্য পথ ধরে। বাসায় এসে উনি জানতে পারে ওনার গাড়ির উপরে হামলা হয়েছে। সত্যি আকাশ, তুমি এই বুদ্ধি না করলে তো আজকে। বললাম না, যে কোনো পরিস্থিতিতে আমি আপনাকে বাঁচাবো। এখন আপনি বাসায় থাকুন, আমি ওই ঘটনাস্থানে যাচ্ছি। তারপর কি হয় না হয় তা আপনাকে জানাবো। ঠিক আছে, সাবধানে থেকো। বের হয়ে ওই হামলা হওয়া ঘটনা স্থানে আসে। তখনও কিন্তু ওখানে সন্ত্রাসীরা ছিল, আর রফিক চৌধুরীর সিকিউরিটিগুলো তখনও লড়াই করতেছিল। সবটা দেখে এবার আকাশও লড়াই করতে থাকে। ওকে স্যার, এত তাড়াতাড়ি আসলেন কি করে? হেলিকপ্টার দিয়ে এসেছি, তাই এখানে তেমন ক্ষতি হয়নি। তেমন কোনো ক্ষতি হয়নি, দুটক গাড়ি নষ্ট হয়ে গেছে। এবার ওদের মেরে ফেলি, তবে 2 জনকে বাঁচিয়ে রাখবো, তাহলে ওদের বসের নাম জানতে পারবো। ঠিক আছে, তাই হবে। কিছুক্ষণের মধ্যে অনেক লোককে ওরা মেরে ফেলে আর টার্গেট করে 2 জনকে বাঁচিয়ে রাখে। তাও ওদের মধ্যে কারোর হাতে গুলি করে, আবার কারো পায়ে গুলি করে। ওদের হসপিটালে নিয়ে যাও, তারপর আমাদের কাছে নিয়ে আসিও। ঠিক আছে, তাই করব। ওরা চলে যায়। আকাশ ও রফিক চৌধুরী বাসায় ফিরে আছে। ওখানে আসার পরে হঠাৎই ইরার সাথে ধাক্কা লাগে দরজার সামনেই। ওই, তুই কে রে? আগে তো এখানে দেখিনি তোকে। আকাশ তো তাকিয়ে আছে। ইরা অবশ্য আকাশকে চিনতে পায়নি, কেননা মুখ ঢাকা ছিল বলে। এই যে মিস্টার, আপনাকে বলছি, কানে কি কম শোনেন আপনি? হুম হুম, তাছাড়া শুনবেন না কেন? কানে যে যন্ত্রটা লাগিয়ে রেখেছেন, এতে করে না শোনারই কথা। কথাগুলো বলে চলে যায়। অন্যদিকে আকাশ কিছু না বলে চলে আসে। কিছুক্ষণ পরে এরা ওর মোবাইল একটা অচেনা নাম্বার দেখতে পায়, সেজন্য কল দেয়। একটু পরে কল রিসিভ করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ঠিক চিনলাম না। আমি নিজেও আপনাকে চিনি না। যদি নাই চিনে থাকেন তাহলে কল দিলেন কেন? পরিচিত কিনা তা জানার জন্য কল দিয়েছি, কিন্তু আপনার কণ্ঠটা অনেক পরিচিত মনে হচ্ছে। আচ্ছা, 2-3 দিনের ভেতরে কোনো মেয়ের সাথে বাসে করে এসেছেন কি কথা বলতে বলতে? হ্যাঁ, এরকম একজন ছিল।
মেয়েটির নাম ছিল ইরা, কিন্তু আপনি কে? আমি সেই মেয়ে। কি বলেন? এতদিন পরে কল করলেন? আসলে আমি ভুলেই গিয়েছিলাম, আজকে মনে পড়লো, সেই জন্য কল দিলাম। তা আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, ঠিক আছি। তবে কালো রঙের ড্রেস পরলে কিন্তু আপনাকে সত্যি অনেক বেশি মানায়। কথাটা শুনে ইরা নিজের দিকে তাকায়, কেননা ও নিজেই তো কালো রঙের ড্রেস পরে আছে সেজন্য। আপনি কি করে জানেন? অনেক কিছুই জানি, কেননা তুমি যে আমার চোখের সামনে, সেজন্য। মানে ঠিক বুঝলাম না। এত কিছু বুঝতে হবে না, বাইরে রোদ অনেক, সেজন্য বাগানে না থেকে ভিতরে যাও, নয়তো কালো হয়ে যাবে। এই বলে কল কেটে দেয়। এরা তো অবাক হচ্ছে প্রতিটা কথায়, কেননা ছেলেটি সব কিছু জানে এই ভেবে। সেজন্য ভিতরে আসে একটু পরে। কিরে, তুই চলে এলি কেন? আম্মু, একটা সত্যি কথা বলো তো। কোন সত্যি? আমি কি আগের তুলনায় কালো হয়ে যাচ্ছি? এই কথা তোকে কে বলল? ওই ছেলেটা। কথাটা বলে নিজের মুখ চেপে ধরে লজ্জায় চলে যায় ওখান থেকে, কেননা কি বলতে কি বলে ফেলেছে তাও নিজেও জানে না। ওর মাও কোনো কিছু বুঝতে পারেনি। একটু পরে। তা আকাশ, তোমার সাথে আমার কিছু কথা ছিল। জি বলুন। যদি এভাবে প্রতিদিন অ্যাটাক হতে থাকে তাহলে তো সমস্যা। আমারও তাই মনে হয় স্যার। তা কারা এই অ্যাটাক করতেছে কিছু কি জানো? আজকে দুজনকে ধরেছি, ওদের মাধ্যমে কিছু তথ্য আমরা জানতে পারবো। আচ্ছা, দেখো কি জানতে পারো। এদিকে ইরাকে প্রতিদিন দেখতে থাকে, সাথে কল দিয়ে দুষ্টামি করতে থাকে। আসলে ইরা তো জানে না সব কিছু, সেজন্য আকাশ মজা করতে পারছে। তবে যেদিন আকাশের মুখটা দেখবে সেদিন কি যে হবে তাই ভেবে পাচ্ছে না। পরের দিন সকালবেলায় ওই লোকগুলোর কাছে আসে। কোন তথ্য, কি জানতে পেরেছো? না স্যার, ওরা তো কোনো কিছুই বলছে না। চিন্তা করো না, সব কিছুই ওরা বলবে। কিন্তু কি করে? তা ওদের কাছে চলো। ওদের সামনে কিছু যন্ত্রপাতি রাখে। ওরা দুজন বুঝতে পারছে না কি হবে এগুলো দিয়ে। দেখ, যদি তোরা সব সত্যি আমাদের বলে দিস তাহলে তোদের জন্য অনেক ভালো হবে, নয়তো আমি তোদের এমন হাল করব তা তোরা ভাবতেও পারবি না। হো, তাই নাকি? আমরা কোনো কিছু জানি না। বুঝেছি, এইগুলোর ব্যবস্থা করতে হবে। কথাটা বলে কেচি হাতে নেই, তারপর কাটা জায়গায় সেলাই করা হয়েছে সেখানে কেচিটা নিয়ে যায়। কি করবি তুই? এটা তো গতকালকে সেলাই, সেজন্য আমি ভাবলাম নতুন করে যদি আমার সেলাই করে দেই তাহলে কেমন হবে। তবে ডক্টর তো পেইন কিলার ইঞ্জেকশন দিয়েছিল, আমি কিন্তু সেটাও দিব না। তার মানে আমরা যেন কষ্ট পাই সে ব্যবস্থাই তো করবি। তুই তো দেখি সবটাই ফেলেছিস। প্লিজ এরকমটা করবেন না, আমরা নাম বলতেছি। তাড়াতাড়ি নাম বল। ওনার নাম মেঘ, তবে ওনার পিছনে আরো অনেক অনেক বড় বড় নাম আছে। যত বড় লোক থাকুক না কেন আমার কোনো চিন্তা নেই। তা এই মেঘকে কোথায় পাবো? ওনার সাথে দেখা করা কিন্তু এতটাও সহজ না। আকাশ, তোকে ঠিকানা বলতেছি সেটাই আগে বল। ওনার ঠিকানা আমরা জানি না। তোরা কি চাস আমি তোদের মেরে ফেলি? বিশ্বাস করুন, আমরা জানি না উনি কোথায় থাকে। তাহলে তোদের সাথে যোগাযোগ হয় কি করে? ফোনে যোগাযোগ হয় আমাদের। তাহলে মোবাইল নাম্বার বল। ওইটা তো মোবাইলে সেভ করা। ঠিক আছে, দেখে নিব। ওখানে ওই লোকগুলোর মোবাইল চেক করতে থাকে, চেক করে মোটামুটি নাম্বার খুঁজে পাই। এই নাম্বার কোন লোকেশনে আছে তার ডিটেলস বের করে আমাকে পাঠাও। ঠিক আছে স্যার, দেখতেছি ব্যাপারটা। এই দিকের কাজ শেষ করে বাসার দিকে যেতে থাকে। পথে ইরার ভার্সিটি, সেজন্য সামনে এসে দাঁড়ায়। এদিকে ইরা ভার্সিটি গেটের ওখানে আকাশকে দেখতে পাই। ও এখানে কি করছে? আচ্ছা, আমি কি ভুল দেখতেছি? কি বলছিস এইগুলো? দেখ তো, আমার মোবাইলে যে ছবিটা আছে এই ছবিটার সাথে গেটের ওখানে দাঁড়ানো একটা ছেলে আছে না, ওই ছেলেটার সেম চেহারা কিনা? এটা বলার কি আছে, এটাই তো সেই ছেলে। তার মানে আমি স্বপ্ন দেখছি না। তার আগে এটা বল, তুই ওই ছেলেকে চিনিস কি করে? আবার ওর ছবি তোর মোবাইলে কেন? ও তুই বুঝবি না। আচ্ছা তোরা বস এখানে, আমি আসতেছি। ইরা উঠে এসে পিছন থেকে আকাশের কাঁধে হাত দেয়।
আচমকা হাত দেওয়াতে পিছন ফিরে তাকায় মারার জন্য। তখন ইরা তো ভয়ে মুখটা ঢেকে রাখে, সেজন্য হাত নামিয়ে নেয়। আপনাকে তো ঠিক চিনলাম না, কে আপনি বলুন তো? এবার হাত সরাই ভয়ে ভয়ে, তারপর শক্ত করে জড়িয়ে ধরে আকাশকে। আচমকা জড়িয়ে ধরাতে সাথে ইরার বান্ধবীগুলো। আরে কি করছেন? আমি ভয় পেলে ভয় কাটানোর জন্য এরকম করি। তাই বলে যে কোনো ছেলেকে জড়িয়ে ধরবেন? পরিচিত মানুষ ছাড়া জড়িয়ে ধরি না। তা আপনি এখানে কেন শুনি? এখানে এসেছি একটা কাজে। আচ্ছা, এসেছো যখন তখন আমার বান্ধবীগুলোর সাথে পরিচয় করিয়ে দেই। আরে আমি কেন ওনাদের সাথে পরিচিত হব বলেন? আরে আসো তো। ওর বান্ধবীগুলা কাছে আসে, তারপর সবার সাথে পরিচয় করিয়ে দেয়। ইরা, ক্ষুধা লেগেছে, চল কিছু খেয়ে নিই এখন। আচ্ছা, তাহলে রেস্টুরেন্টে যাই তাহলে। আকাশ, তুমিও চলো আমাদের সাথে। যাওয়াটা কি বেশি জরুরি? অনেক বেশি জরুরি। ঠিক আছে, চলো তাহলে। ওদের নিয়ে রেস্টুরেন্টে এসে খাবার খেয়ে নেয়। কিছুক্ষণ পরে ওরা বের হয়। তখন কিছু ছেলে ঈশা আর তিশাকে বিরক্ত করতে থাকে, যা ইরা দেখে ফেলে। ওরা আমার বান্ধবীকে বিরক্ত করতেছে। চলো তো দেখি কি হচ্ছে ওখানে। ওখানে এসে ওই ছেলেগুলোকে মারতে থাকে। তারপর ওই ছেলেগুলো তো হুমকি দিয়ে চলে যায়। তারপর ওদের বাসায় পৌঁছে দেয়। ইরাকে ওদের বাসার সামনে নামিয়ে দিয়ে গাড়িটি একটু ঘুরে আবারও নিয়ে আসে, যেন ইরা এই সম্পর্কে কিছুই না জানে। রাতের বেলায়। আচ্ছা আম্মু, একটা কথা বলো তো। কি কথা বল? আমি বিয়ে করতে চাই। এই কথাটা শুনে ইরার মায়ের তো হেসকি উঠে যায়। ইরা তো পানি ওর মাকে খাইয়ে দিয়ে হেসকি কমিয়ে নেয়। তুমি এরকম করলে কেন? তোর কি লজ্জা শরম কিছুই নেই? কেউ এভাবে নিজের বিয়ের কথা কি বলে? কেউ না বললেও আমি বলবো। তা ছেলে কি করে, থাকে কোথায়, সব তো বলবি? ওর পরিবারে কেউ নেই, থাকে কোথায় সেটাও আমি জানি না। ওর ছবি আর মোবাইল নাম্বার আছে, যা আমি তোমাকে দিলাম, আর তুমি আব্বুকে বলবে। আমি তোর আব্বুকে কি বলবো? তাছাড়া ওই ছেলের তো ভালো কোনো বাসাও নেই, তোকে নিয়ে থাকবে কোথায়? ও বিয়ের পরে আমাদের বাসায় থাকবে, সেই জন্য ওই ছেলের সাথেই যেন আমাকে বিয়ে দেয়। তুমি এই বিষয়ে আব্বুকে রাতে বলবে। এই বলে ইরা তো চলে যায়। রাতে ইরার মা রফিক চৌধুরী কাছে আসে। আচ্ছা ইরা, তোমাকে কিছু বলছে কি? কই না তো, কোনো কিছু হয়েছে কি? তোমার মোবাইলে কিছু একটা পাঠিয়েছে, সেটা চেক করো। রফিক চৌধুরী মোবাইল চেক করে অবাক হয়ে তাকিয়ে আছে। এটা তো আমার সিকিউরিটি। ঠিক ধরেছ, ওই সিকিউরিটি কত বড় সাহস হলে আমাদের মেয়েকে পটিয়ে নেয়। তোমার মেয়ে তো এখনো ওকে চোখেই দেখেনি, তাহলে কিভাবে কি? আচ্ছা, আমি আকাশকে জিজ্ঞেস করে নিচ্ছি। একটু পরে আকাশ রুমে আসে। স্যার, আমাকে ডেকেছেন? আকাশ, তুমি আমার মেয়ে ইরাকে কি চিনো? আকাশ তখন রফিক চৌধুরীকে সবটা কথা বলতে থাকে, যা যা ওই দিন বাসে হয়েছিল। আচ্ছা, তুমি যে এই বাসায় আছো তা কি ইরা জানে? আমার মুখ তো সবসময় ঢাকা থাকে, সেজন্য দেখলেও চিনতে পারবেন না। কিন্তু আপনি হঠাৎ এইসব প্রশ্ন করছেন, আমি ঠিক বুঝতে পারি না। ওহ, তেমন কিছুই না, তুমি যাও ঘুমাও, সকালে আমি বের হব না, সেজন্য তুমিও রেস্ট নিও কাল। ঠিক আছে। আকাশ যাওয়ার পরে ওনাদের সবটা বোঝা হয়ে গেছে। তার মানে এরা জানে না আকাশ এই বাসায় আছে? ঠিক ধরেছো। আচ্ছা, আমরা আকাশকে যদি বের করে দিই? তাহলে আমার সিকিউরিটি কে দেবে বলো? কিন্তু তোমার মেয়ে যদি? ইরা যদি বেশি পাগলামো করে তাহলে বিয়ে দিয়ে দিব। কি বলো? একটা অচেনা ছেলের সাথে কোনো কিছুই তো জানি না ওই ছেলের ব্যাপারে। আমার বন্ধু যখন ওকে পাঠিয়েছে তখন আর এই নিয়ে কোনো কিছু ভাবতে হবে না। আচ্ছা, তুমি যা ভালো মনে করো। সকালবেলায়। ইরা, এই নাস্তাটা উপরে ওই সিকিউরিটিকে দিয়ে আয় তো। এত লোক থাকতে আমি কেন শুনি? তুই যা, সবাই কাজ করছে। ঠিক আছে, যাচ্ছি আমি। উপরে খাবার নিয়ে আসে, দরজা নাক করেই ভিতরে ঢুকে যায়। এতে আকাশকে দেখে ইরা তো বরাবরই অবাক হয়। তুমি এখানে কি করো? আমি তো এখানেই থাকি। এখানে থাকো মানে? এখানে রফিক চৌধুরীর সিকিউরিটি হিসেবে কাজ করি। কিন্তু তুমি এখানে কেন? আমার বাড়িতে আমি থাকবো না তো তুমি থাকবে? এটা তোমার বাড়ি,
বিশ্বাস কি হচ্ছে না? না হওয়ারই তো কথা। কিন্তু এটাই সত্যি, তুমি যে আমাদের বাড়িতে থাকো এটা তো আমি জানতামই না। আমিও তো জানতাম না। তুমি তো আমাকে অনেকবার দেখেছো, তাহলে ভুল হলো কি করে? কত দিকে খেয়াল রাখবো বলো? তবে সত্যি আমি অনেক খুশি। এটা খুশি হওয়ার কারণ কি? এখন বলবো নাকি পরে বললেও চলবে? তোমার ইচ্ছে। তাহলে না থাক, এখন বলবো না। মা তোমার জন্য নাস্তা বানিয়েছে, তুমি খেয়ে নিচে আসো, আমরা বের হব। কিন্তু স্যার। আমি কথা বলে নিব। এরা তো নিচে এসে ওর বাবা মাকে অনেক কথা শোনায়। আমাদের কব দোষ বলো? তোমরা ছবি দেখার পরে কেন বলনি ও এই বাসায় থাকে? আমি যদি নাস্তা নিয়ে আজকে নাই যেতাম তাহলে তো জানতেই পারতাম না, তাই না? আমি তো রাতে জানতে পারলাম। মা, তুমি কেন বলনি? আমি তো ছবি তখন দেখিনি। তার মানে আমার সাথে গেম খেলা হচ্ছে, তাই না? আচ্ছা যাক গিয়ে, এখন তো ছেলে তোমাদের সামনেই আছে, সেই জন্য বিয়ের কথা তোমরা সেরে ফেলিও। আমি ওকে নিয়ে এখন বের হব। বাইরে কেন? আমার হবু বরকে নিয়ে ঘুরতে বের হব, এতে সমস্যা কি শুনি? হুম। বাইরের পরিস্থিতি তো অনেক খারাপ। আকাশ তো আছেই আমাকে বাঁচানোর জন্য। স্যার, ম্যাম বলতেছে ওনার সাথে যেতে। কথাটা বলতে বলতে আকাশ ওনাদের সামনে আসে। ঠিক আছে যাও, তবে সাবধানে থাকিও, কোনো সমস্যা হলে জানিও। ঠিক আছে, আমি গাড়িতে অপেক্ষা করতেছি। গাড়ি কাছে চলে যায়। কিরে, আকাশকে বলিসনি? ওকে আমি বললে সরাসরি না করে দিবে, সেই জন্য তোমরা রাজি করাবে, বুঝতে পেরেছো? আমি তাহলে বের হলাম। বাসা থেকে বের হয়ে গাড়িতে এসে আকাশের পাশে বসে পড়ে। এদিকে বাড়ির উপরে ম্যাকের নজর ছিল, সেজন্য ওর কানে খবর চলে যায়। তাহলে রাফি চৌধুরীর মেয়েকে মেরে ফেলার ব্যবস্থা কর। ওকে স্যার, কিন্তু সাথে একটা ছেলেও আছে। তোরা 10 জন মিলে ওই কি একটা ছেলেকে মারতে পারবি না? ব্যাপারটা তা নয়। আচ্ছা, আমি বিষয়টা দেখছি। ওরা আকাশ আর ইরাকে ফলো করতে থাকে। ওরা দুজন একটা পার্কে এসে আড্ডা দিতে থাকে। তখন এখন ওদের উপরে হামলা করব কি? দেখছিস না পার্কে অনেক লোক, এখন ওরা বের হয়ে নিক, রাস্তায় ধরবো। ঠিক আছে। এদিকে ওদেরও আড্ডা দেওয়া শেষ, সেজন্য ওরা উঠে যায়। কিছু দূর যাওয়ার পরে দুইটা গাড়ি এসে ওদের আটকায়। ওই গাড়ি থেকে লোকগুলো নেমে যায়। কি চাই আপনাদের? এভাবে রাস্তায় কেন আটকে আছেন? তোদের মারবো বলে। ব্যাপারটা হাস্যকর মনে হচ্ছে। তোর কাছে হাস্যকর মনে হলো, ব্যাপারটা কিন্তু সিরিয়াস। ইরা, তুমি ভেতরেই থাকো, যা কিছু হয়ে যাক না কেন তুমি বাইরে বের হবে না। কিন্তু তুমি। আমি ঠিক থাকবো, তুমি এই নিয়ে টেনশন করো না। আচ্ছা ঠিক আছে। এরপর শুরু হয় মারামারি। ওদের অনেককেই চোখের পলকে মেরে ফেলে। বাকিরা তো ভয়ে দৌড়াতে যাবে, কিন্তু গুলি করে পায়, সেজন্য ওখানেই পড়ে যায়। তোরা কি ভেবেছিস আমার থেকে পালানো এতটাই সহজ? প্লিজ আমাদের মারবেন না। তাহলে বলে দে, ম্যাককে কোথায় পাওয়া যাবে? বলতেছি। লোকটা ঠিকানা দেওয়ার পর ওকে মেরে ফেলে। তারপর ইরাকে নিয়ে বাসায় আসে। স্যার, ম্যাকের ঠিকানা জানতে পেরেছি, আমি আজ রাতেই ওখানে হামলা দিব। পুলিশ ফোর্স লাগবে কি? তা লাগবে না, আমি আমার আগের বন্ধু ছিল যারা কমান্ডো, ওদের ডেকে পাঠিয়েছি, আমি রাতেই রওনা দিব। তাই ম্যাককে জীবিত ধরে আনার চেষ্টা করিও। স্যার, চেষ্টা করব, ওর কাছে বাকি তথ্য পাবো। সেটাই, তুমি ফিরে আসবে তখন। সব কিছু ঠিক থাকলে সকালেই ফিরে আসব। আচ্ছা, তুমি ফিরে আসার পরে তোমার সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে স্যার। এদিকে সন্ধ্যা হতে আকাশ বেরিয়ে পড়ে ওই উদ্দেশ্যে। পথের মধ্যে বাকি কমান্ডোগুলো অপেক্ষা করতে থাকে। ওদের দেখে জড়িয়ে ধরে একজন একজনকে কথা বলতে থাকে। তোমরা সবাই ঠিক আছো তো? জি স্যার, আমরা ঠিক আছি। তা আমরা এখন যাব কোথায়? সামনের দিকে যাব, ওখানে একটা আস্তানা আছে, ওখানে ম্যাক নামের একজন ব্যক্তি আছে, ওকে আমার জীবিত চাই। চিন্তা করবেন না, হয়ে যাবে। কিছুক্ষণ পরে চলে আসে আস্তানায়। ওখানে বাহিরে যাদের পেয়েছে তাকে মেরে ফেলতে থাকে। এভাবে আস্তে আস্তে ভিতরে যেতে থাকে। অন্যদিকে দেখ তো বাইরে এটা কিসের শব্দ? বস, মনে হচ্ছে কেউ পড়ে গিয়েছে। কেউ আমাদের উপর হামলা করেছে।
তারিখ করে লোক। ওরাও রেডি হয়ে গুলি করতে থাকে, তবে আকাশদের ঠিকমতো দেখতে পাচ্ছে না, কেননা ওরা তো অন্ধকারে, সেজন্য। ওদের তো দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পর সেখানে সবুজ আলো দেখতে পাবি, ওখানে গুলি করবি। ঠিক আছে। এরপর সবুজ আলো দেখে ওরা গুলি করতে থাকে। ওরা আমাদের দেখতে পাচ্ছে কি করে? হলোগ্রামের আলোর কারণে একটা কাজ করো, সবাই আলো অফ করে দাও, এতে করে আমাদের ওরা দেখতে পারবে না। ঠিক আছে স্যার। এরপর ওরা আলো অফ করে গুলি চালাতে থাকে। এতে করে ম্যাকের লোকেদের সুবিধা হচ্ছে, কেননা অন্ধকার ছিল বলে। কিছুক্ষণ পরে ওরা তো আমাদের চারদিক থেকে ঘিরে দাঁড়িয়েছে। এখন কি করবো বস? এখান থেকে মাটির পথ ধরে আমাদের পালাতে হবে। কিন্তু ধরা খেয়ে যাবে তো। এরা সে পথ দিয়ে পালানোর চেষ্টা করে। 3 জন ভেতর দিয়ে আমার সাথে আসো, বাকিরা উপর দিয়ে ফলো করতে থাকো। আমরা কোথায় এসে পৌঁছাচ্ছি তা খেয়াল করতে থাকো। অফিসারগুলো কিছু উপর দিয়ে দেখতে থাকে, আবার কিছু নিচ দিয়ে। ওরা সামনে যাকেই পাচ্ছে তাকেই মেরে ফেলতে থাকে। কিছুটা সামনে এসে ওরা ম্যাককে দেখতে পায়। ওই দাঁড়া, যদি পালানোর চেষ্টা করিস তাহলে কিন্তু তোকে এখানেই মেরে ফেলবো। ওই, আমাকে মারিস না, আমি বাঁচতে চাই। তাহলে চল আমাদের সাথে। কোথায় নিয়ে যাবে আমাকে? তোর শ্বশুরবাড়িতে। ওকে নিয়ে যাও উপরে, তারপর আমি ওকে নিয়ে যাব। ওরা ম্যাককে সাথে নিয়ে চলে আসে উপরের দিকে। তারপর ওরা রওনা দেয়। আকাশ ম্যাককে নিয়ে চলে আসে ক্যাম্পে। স্যার, এই লোকটা প্রধানমন্ত্রীর উপর হামলা করেছিল। তা কোনো তথ্য কি জানতে পেরেছো? এখনো কোনো কিছু জিজ্ঞাসা করিনি। আপনি একটু দেখেন, কোনো কিছু স্বীকার করেন না, তারপর বাকি ব্যবস্থা। আচ্ছা আকাশ, একটা কথা শোনো। কি কথা? রফিক হয়তো তোমাকে কিছু বলবে, ও যা বলবে তাই করিও। আমার সাথে তো সকালে হবে দেখা। আচ্ছা তুমি সাবধানে যেও, আমি দেখি কি তথ্য পাই। ঠিক আছে স্যার, আপনি তাহলে এই দিকটা দেখুন। ওখান থেকে রওনা দেয়। রাত 4টায় আকাশ বাসায় ফিরে নিজের রুমে এসে দরজা বন্ধ পায় ভিতর থেকে। সেজন্য দরজা টোকা দিতেই ইরা দরজা খুলে দেয়। এ কি, তুমি এখানে? আমি। অন্য কেউ থাকলে ভালো লাগতো। বিষয়টা তা না, তুমি এত রাতে এই রুমে, যদি অন্য কেউ দেখে নেয় তাহলে কে কি বলবে? এটা আমার বাসা, এখানে আমি কোথায় যাব, কি করব, এই নিয়ে কথা বলার কে আছে? এটাও ঠিক বলেছ, কিন্তু যদি কেউ দেখে তুমি আমার রুমে, তখন তো তোমারই বদনাম হবে। উল্টো স্যার আমাকে। হয়েছে, অনেক কিছু ভেবে নিয়েছো, এর বেশি আর ভাবতে হবে না তোমাকে। তোমার জন্য অপেক্ষা করতে করতে আমার অনেক ঘুম পেয়েছে, সেই জন্য আমি ঘুমালাম। তুমিও ফ্রেশ হয়ে পাশে এসে ঘুমিয়ে পড়ো। পাশে এসে ঘুমাবো মানে? তুমি এই রুমে কেন? কে শুনে কার কথা? এরা তো শুয়ে আছে। আকাশ কোনো উপায় না পেয়ে ফ্রেশ হয়ে সোফায় শুয়ে পড়ে। সকালবেলায় ইরার বাবা মা দুজনেই রুমে আসে। স্যার, বিশ্বাস করুন, আমি ওকে অনেকবার বলেছি, কিন্তু ও আমার কোনো কথাই শোনেনি। আচ্ছা সমস্যা নেই। তা ইরাকে এখনো ঘুমাচ্ছে? জি স্যার। তুমি কখন এলে? এই তো ভোরবেলায়। ওই দিকের কি খবর? এই তো স্যার, অনেক ভালো, একদিনের ভিতরেই জানতে পারবো। তুমি আছো কাজ নিয়ে। আকাশ, তুমি ফ্রেশ হয়ে নাও, তারপর ইরাকে নিয়ে আমাদের রুমে আসো। আন্টি, কিছু হয়েছে কি? মানে আমি কোনো ভুল করেছি? তেমন কোনো কিছু হয়নি, তুমি আসো, তারপর আমরা এই বিষয়ে কথা বলবো। ঠিক আছে। ওনারা যাওয়ার পরে আকাশ ফ্রেশ হয়ে নেয়। তারপর ইরাকে ঘুম থেকে টেনে ওঠায়। এত সকাল সকাল উঠেছো কেন? সকাল 10টা বাজে, তোমার বাবা মা ওনার রুমে যেতে বলেছে। মনে হয় আমাদের বিয়ে নিয়ে কথা বলবে। কার বিয়ে? আমার আর তোমার। রাত জেগে এই মেয়ের দেখি সত্যি মাথাটা খারাপ হয়ে গেছে। কিছু কি বললে? কই না তো, তোমাকেও যেতে বলেছে, তাড়াতাড়ি করো। কিছুক্ষণ পরে দুজনে রুমে আসে। রফিক চৌধুরী আর ওনার স্ত্রী বসে আছে সামনে। জি স্যার, বলুন। আকাশ, তুমি কি ইরাকে পছন্দ করো? এটা আবার কেমন প্রশ্ন স্যার? আপনি কোথায় আর আমি কোথায়? এটা কি আজও হতে পারে বলুন? আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। পছন্দ তো করতাম, কিন্তু এখন করি না। ওই, তোর কত বড় সাহস, তুই আমাকে রিজেক্ট করে দিচ্ছিস? আরে, যখন তোমাকে বাসে দেখেছি তখনই পছন্দ করে ফেলেছি। তাহলে এখন কেন পছন্দ করিস না?
যখন জানতে পারলাম তুমি একজন প্রধানমন্ত্রীর মেয়ে, তখন আর আমি তোমাকে কোনো কিছুই জানাইনি। আচ্ছা, এখন কথা বলবে কি? কি কথা বলুন? আচ্ছা, এখন যদি ইরা তোমাকে বিয়ে করতে রাজি হয়, তাহলে কি তুমি ওকে বিয়ে করবে? আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারিনি ম্যাডাম। পছন্দ আমি করতাম, কিন্তু সে কথাটা এখনো ইরাকে জানাইনি আমি। আচ্ছা রাখো সেসব কথা, এখন তোমাকে আমি একটা কথা বলবো। কি কথা? আমার মেয়ে তোমাকে ভালোবাসে আর তোমাকে বিয়ে করতে চায়। আর আমাদের একমাত্র মেয়ে, ওর সুখে আমাদের সুখ। সেজন্য আমরা তোমার সাথে ওর বিয়েটা সেরে ফেলতে চাই। তুমিও যখন ওকে পছন্দ করো, তখন আর আমাদের মেয়েও তোমাকে পছন্দ করে, তখন কোনো আপত্তি থাকার তো কথা না। বিষয়টা যতটা সহজভাবে নিচ্ছেন, ব্যাপারটা ততটা সহজ না। একটু ভেবেচিন্তে দেখুন। আমি এসেছি ওনাকে রক্ষা করার জন্য। ওনাকে রক্ষা করার আগেই ইরার সাথে পরিচয় হয়। ওকে ভালো লাগলো, কিন্তু ও যদি আপনার মেয়ে না হয়ে অন্য কারো মেয়ে হতো, তাহলে এতদিনে ওকে ভালোবাসি কথাটা বলে ফেলতাম। কিন্তু আমি যদি এখন তা বলতাম, তাহলে তো আপনারাই বলতেন আমি টাকার জন্য এরকমটা করেছি। এটা তো স্বাভাবিক। আচ্ছা তুমি এখন কি চাও? আমি কয়েকটা সপ্তাহ সময় নিতে চাই। এত সময় নিয়ে কি করবে শুনি? অন্য কাউকে পটাবে নাকি? তোমার বাবাকে যারা মারতে চায়, তাদের খুঁজে বের করে মেরে ফেলবো। তারপর তোমার বাবা সিকিউরিটি থেকে সরে যাব। তারপর তোমাকে বিয়ে করব। সিকিউরিটি থাকা অবস্থায় বিয়ে করলে সমস্যা কি শুনি? সমস্যা তো আছে। কি সমস্যা? ওই যে সবাই বলাবলি করবে ওই কথাটা নিয়ে। তাহলে তুমি তোমার কাজ শেষ করো, তারপর না হয় বিয়ে করব। তবে একটা কথা, কি কথা? আমাকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যেতে হবে, অনেক বেশি সময় দিতে হবে। ঠিক আছে, নিয়ে যাব, সাথে অনেক বেশি সময়ও দিব। ঠিক আছে আকাশ, তাহলে ওই কথাই রইলো। তুমি কাজ শেষ করো, আমি দুপুরে বের হব। ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। এদিকে ইরা তো অনেক খুশি হয়ে যায়। দুপুরের আগে ইরা এসে আকাশকে কাজে সাহায্য করতে থাকে। তুমি এখানে কেন? তোমাকে সাহায্য করতে এসেছি। বিয়ের পরে তো তোমাকে সাহায্য করতে হবেই, সেই জন্য আগে থেকে সবটা করে রাখতেছি। যাক, ভালোই তো। আচ্ছা, এখন যাও তুমি, আমার কাজ আছে। কি কাজ? তোমার বাবার সাথে যেতে হবে, তা কি ভুলে গেছো? আচ্ছা একবার জড়িয়ে ধরো। কেউ দেখে ফেলবে। আরে কেউ দেখবে না। জড়িয়ে ধরে ইরাকে, তখন ওখানে ঈশা আর তিশা এসে দেখে ফেলে আসলে ওরা ইরার রুমে যাচ্ছিল, কিন্তু মাঝখানে আকাশের রুম। দরজা খোলা থাকেই ওরা সবটা দেখতে পায়। একাই কি সব মজা নিবি, না আমাদের জন্য কিছু রাখবি? তখন কখন এলে? তো রোমান্সে ডিস্টার্ব করে ফেলেছি নাকি? কই আর করলাম, তোরা এসেই তো সব বিগড়ে দিলি। আচ্ছা, তা দুলাভাই কি করে আর সিকিউরিটি পোশাক কেন? ও বাবার সিকিউরিটির দায়িত্ব নিয়েছে। কি বলছিস ইরা? শেষমেশ কি না তুই সিকিউরিটির সাথে? সিকিউরিটি কি মানুষ না? আমরা সবাই মানুষ, কিন্তু তুই দেখ কোথায় আর এই ছেলে কোথায়। তোদের বাসার সিকিউরিটি হওয়ার যোগ্যও এই ছেলের নেই, আর তুই ওর সাথেই। তোরা কি থামবি? অনেক বেশি বলে ফেলছিস। ইরা, আমি বরং যাই, তুমি ওদের সাথে কথা বলো। একটু পরে, তোরা এই উল্টোপাল্টা কথা কেন বললি? যা সত্যি তাই বলছি। দেখ, তোরা আমার বান্ধবী বলে তোদের কিছুই বলিনি আমি, নয়তো এতক্ষণ কি করতে? মুখ আমি ভেঙে দিতাম। এত বড় অপমান! অপমান। আমার বরকে নিয়ে এরকম উল্টোপাল্টা প্রশ্ন করলে অপমান তো করতেই হবে তোদের। আঙ্কেল আন্টি কি জানে? ওনারা সবাই জানে। কি বলিস? তারপরও আঙ্কেল ওই ছেলেকে রেখেছে? তোদের এত কিছু জানতে হবে না। তোরা কি জন্য এসেছিস তা আমাকে বল। এসেছি ঘুরতে যাব, সেই জন্যই তোকে ডাকা হয়েছে। বিকালে বের হব। তাহলে এতক্ষণ আমরা কি করব? বাসায় থাকবি, আকাশ ফিরে আসুক, তারপরে ওকে নিয়ে বের হব। আমাদের ভিতরে আবার ওকে কেন আনবি? এমনিতে বাবার সাথে এবার আমার উপরেও হামলা হচ্ছে, সেই জন্য আমাকে একা যেতে দিবে না। আচ্ছা, কি আর করার, অপেক্ষা করতে থাকি। ঠিক আছে। এইদিকে আকাশের স্যার ম্যাকের থেকে অনেক কথাই বের করতে পেরেছেন, যা উনি আকাশকে জানে। সবটা শোনার পরে,
বুঝতে পেরেছি। তাহলে একটা বড় ধরনের অ্যাটাক এবার করতে হবে। তবে এই অ্যাটাক কিন্তু অনেক বুঝে শুনে করতে হবে। কেন স্যার? ম্যাকের মুখে যা শুনলাম, এতে করে ওর বসের কাছে প্রায় 400+ লোক আছে। সবগুলো লোকই একটা আস্তানায় কাজ করে, তবে এই আস্তানা শহরের বাইরে ঘন জঙ্গলের ভিতরে। সেজন্য আগে ওটা বের করতে হবে, তারপর অ্যাটাক করার চিন্তা করতে হবে। বুঝতে পেরেছি আমি। কথা শেষ করে বাসে আসে, তারপর ইরা আর ওর বান্ধবীদের নিয়ে বের হয়। ওরা অনেক কথাই বলতে থাকে, কথা বলতে বলতে একটা জায়গায় এসে নামে। আমাদের জন্য আইসক্রিম নিয়ে আয়। এটা কি ধরনের কথা? সিকিউরিটির সাথে আর কি ধরনের কথা বলবো বল? তোরা ভুলে যাস না ও কোনো সিকিউরিটি না। আচ্ছা থাক, ভাইয়া আমাদেরকে আইসক্রিম এনে দিন। আচ্ছা ইরা, বসো তোমরা, আমি আসতেছি। ওদের এনে দেয়, ওরা খেতে থাকে। আকাশ চারদিকে নজর রাখতে থাকে, কোথায় কি হচ্ছে না হচ্ছে দেখতে থাকে। কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে এসেছে, এবার ফিরতে হবে। আর একটু থাকি এখানে। বললাম না, এখন আর থাকতে হবে না। সামান্য সিকিউরিটি হয়ে এইভাবে আদেশ করার সাহস পাস কি করে? তোরা কি চুপ করবি? তোদের না বলেছি ওকে কোনো বাজে কথা বলবি না? এখন আমাদের থেকে ও তোর কাছে বেশি প্রিয় হয়ে গেল। তোরা যখন মানুষ চিনতে এরকম ভুল করিস তখন কি আর করব বল? তাই বলে আমাদের এইভাবে সিকিউরিটির সামনে অপমান করবি? তোরা যদি ওকে অপমান করতে পারিস তাহলে আমি কেন তোদের অপমান করব না শুনি? তিশা চল তো, এখানে আর থাকবো না। নতুন বয়ফ্রেন্ড পেয়ে এখন আমাদেরকে ভুলে গেছে। এই বলে চলে যায় ওরা। কি দরকার ছিল ওদের সাথে এভাবে ঝামেলা করার? ওরা তোমাকে খারাপ কথা বলবে আর আমি সেগুলো শুনবো, কোনো প্রতিবাদ করব না, তা তুমি ভাবলে কি করে? আচ্ছা এখন চলো, তোমার বাবার সাথে কিছু কথা আলোচনা করতে হবে। আমাদের বিয়ে নিয়ে? জি না, তোমার বাবাকে যারা মারতে চায় তাদের ব্যাপারটা নিয়ে। ঠিক আছে চলো। ওরা বাসে আসে। আকাশ রফিক চৌধুরীকে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে তোমার স্যার আমাকে সবই বলেছে। এখন আমি কয়েকদিনের জন্য ওই জায়গাটা খুঁজে বের করতে যাব। কিন্তু আমার সিকিউরিটি। আচ্ছা, আমি তাহলে অন্য একটা টিম পাঠিয়ে দিব। সেটাই করো তাহলে। এদিকে নতুন একটা টিম পাঠিয়ে দেয় ওদের আস্তানা খোঁজার জন্য। এইদিকে তিশা আর ঈশা তো ইরার উপরে অনেক রেগে আছে সেজন্য। দেখলি তো কতটা অপমান করছে আমাদের। দেখলাম তো, কিন্তু এর তো একটা ব্যবস্থা নিতে হবে আমাদের। এভাবে চুপ করে বসে থাকলে তো চলবে না। কি করবি তুই? তুই কি জানিস না ও কার মেয়ে? আমরা ওর বান্ধবী, সেজন্য ওকে খুব সহজে আমরা বিপদে ফেলতে পারবো। ওটা কি করে? ওকে নিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করব, তারপর ওখানে পাহাড় থেকে ওকে। কিন্তু ওই আকাশের বাচ্চাও তো যাবে ওর সাথে। ও তো সারাক্ষণ কাছে থাকবে না, ছবি তোলার বাহানা দিয়ে ওকে পাহাড়ের শেষ অবস্থানে নিয়ে যাব, তারপর বাকিটা ধাক্কা দিয়ে। সামান্য এই অপমানের জন্য ওর সাথে এরকমটা করা কি ঠিক হবে? অবশ্যই হবে। সামান্য একটা সিকিউরিটির সামনে এরকমভাবে অপমান করবে, তা কি ছেড়ে দিব নাকি? এইদিকে ওদের প্ল্যান তো করা শেষ। অন্যদিকে আকাশ বসে আছে। তখন রফিক চৌধুরীর ফোনে কল আসে। কে বলেছে? আমি ড্রাগন বলতেছি। এ নাম তো শুনিনি। আরে শুনবি কি করে? আমার নাম শোনার পরেই তো অনেকে মারা গেছে। ফাইজলাম হচ্ছে আমার সাথে? তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? আমি জানি, তবে তুই এটা জানিস না তুই আমার লোককে ধরে কাজটা ভালো করিসনি। কে তোর লোক? ম্যাক হচ্ছে আমার লোক। যদি বাঁচতে চাস তাহলে ওকে ছেড়ে দে, নয়তো তোকে কেউ বাঁচাতে পারবে না। কথাগুলো বলে কল কেটে দেয়। তারপর উনি আকাশের কাছে এসে সবটা বলে। তাহলে নাম্বারটা আমাকে দিন। এ নাও নাম্বার, কিন্তু নাম্বার দিয়ে লোকেশন যে বের করতে পারবে না। আপনি কি ট্রাই করেছিলেন? হ্যাঁ, ওরা বলেছে এই নাম্বারের লোকেশন বের করা সম্ভব না। চিন্তা করবেন না, কয়েকটা দিনের মধ্যে আমরা একটা ব্যবস্থা ঠিকই করতে পারবো। ওদের লোক কোন দিক দিয়ে হামলা করে আমার পরিবারকে মেরে ফেলে। এত চিন্তা করতে হবে না, তাছাড়া আমি তো আছি। আমি বেঁচে থাকতে এরকমটা কখনো হতে দিব না। কিন্তু এখন কি করবে? আপাতত আপনি কয়েকটা দিন বাসায় থাকুন, তারপর আমি দেখতেছি। আমি ভয়ে বাসায় বসে থাকতে তো পারি না। যদি আমি ভয় থাকি তাহলে আমার রাজ্যের লোকজন তো আরো বেশি ভয় পাবে।
তা তো হবেই, কিন্তু আপনার জীবনটা বেশি দামি আমাদের জন্য। তবে চিন্তা করবেন না, আমি আপনার সাথে তো থাকবই। সব বিপদ থেকে আমি আপনাকে রক্ষা করব। তুমি আছো বলে কিছুটা চিন্তামুক্ত আমি, কিন্তু এভাবে কতদিন? একবার শুধু লোকেশন পাই, তারপর বাকিটা দেখতেছি। তবে একটা কথা, কি কথা? ইরা অথবা ম্যামকে কোনো কিছু বলার দরকার নেই। আপাতত সব কিছু গোপন রাখবেন। আমি আপনার জন্য একটা স্পেশাল পোশাকের ব্যবস্থা করেছি, যে পোশাকটা দেখতে অনেকটা কোর্টের মতো, কিন্তু ওটা আপনাকে গুলির আঘাত থেকে রক্ষা করবে। তাহলে তো ভালোই। তা কবে আসবে সে পোশাক? কালকেই চলে আসবে। পরের দিন রফিক চৌধুরীকে নিয়ে একটা ফাংশনে যায়। ওখানে উনি ভাষণ দিতে থাকে। আকাশ চারিদিকে লক্ষ্য রাখতে থাকে। তখনই ওখানে লাল জামা পরা একটা মেয়ে তাকিয়ে আছে। ওকে সার্চ করো। ঠিক আছে স্যার। মেয়ে অফিসার এসে সার্চ করে, কোনো কিছুই পায়নি। কিছুক্ষণের মধ্যে যাদের সন্দেহ হতো তাদের সার্চ করতে থাকে। এভাবে অনেক লোককে সার্চ করেও কোনো কিছু পায়নি। একটু পরে ওখানে গাছের নিচে একটা লোক বসে আছে, সাথে একটা বস্তা আছে। ওটা দেখো। ওকে স্যার, দেখতেছি আমি। অফিসার এসে চেক করতে থাকে। একটু পরেই বস্তায় কিছু বোমা দেখতে পাই। লোকটা পালিয়ে যেতে চাইবে, তখনই ওকে ধরে ফেলে। পালাবি কোথায়? এবার যখন তখন ধরেছি, তখন আমি ছাড়ছি না। স্যার, একে কি করব? ওকে নিয়ে যাও, ফাংশন শেষ হোক, তারপর দেখছি। ঠিক আছে স্যার। আকাশ, কোনো সমস্যা হয়েছে কি? কিছু সমস্যা হয়েছে, তবে সেটা ঠিক করাও হয়ে গেছে। তা ফাংশন কিন্তু কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। চিন্তা করবেন না, আমরা অন্য পথ দিয়ে যাব। ঠিক আছে। ফাংশন শেষ করে ওরা অন্য পথ দিয়ে চলে যায়। এইদিকে বাসায় এসে আমি এখন বের হব। আমি না ফেরা অবধি কোনো কাজই বাহিরে যাওয়া চলবে না। ঠিক আছে, সাবধানে যেও তাহলে। একটু পরে আকাশও চলে আসে অন্যদিকে। ইরা, চল আমরা পাহাড় থেকে ঘুরে আসি। হঠাৎ পাহাড়ে কেন? অনেক মাসেই তো হলো পাহাড়ে যাওয়া হয় না, সেই জন্য যেতে ইচ্ছে হচ্ছে অনেক। ও আচ্ছা, তাই বলো। ঠিক আছে, আমি আকাশ আর বাবাকে বলে দেখি ওনারা কখন ফ্রি হবে। তুই কি এখানেও সিকিউরিটি নিয়ে যাবি? এছাড়া কি করব? সিকিউরিটি ছাড়া আব্বু তো আমাকে কোনোভাবেই যেতে দিবে না। ঠিক আছে, নিয়ে নিস। ওরা বের হয়ে যায়। এরা এসে বাসায় বলে সবটা শুনে। তাহলে আকাশ, তুই নিয়ে যাস। ওকে নিয়ে গেলে তোমার আবার কোনো সমস্যা হবে না তো? আমার আবার কি সমস্যা? এই যে আকাশ নেই, একা একা কিভাবে কি করবে? তোরা ফেরা অবধি আমি তো বেরি হব না। তাছাড়া তোদের তো একদিন লাগবে। এটা অবশ্য ঠিক বলেছ। তাহলে তুমি রাজি? এটাই আমার জন্য অনেক কিছু। পরের দিন ওরা 4 জন মিলে আসে পাহাড় দেখার জন্য। ওরা 3 জন ঘুরতে থাকে। আকাশ চারদিকটা দেখতে থাকে, কোনো ঝামেলা হয় কিনা তা খেয়াল রাখতে থাকে। কিছুক্ষণ পরে চল আমরা ছবি তুলবো। চলো। ওরা পাহাড়ের অনেক ধারে চলে আসে। ঈশা আর তিশা প্রথমে ছবি তুলে নেয়, তারপর আসে ইরার পালা। তোরা অনেক ছবি তুলেছিস, এবার আমি ছবি তুলবো। আচ্ছা, তাহলে ওখানে দাঁড়া। এখন হয়েছে কি? আর একটু দূরে যেতে পারবি? আর একটু দূরে এলে তো আমি সোজা উপরে চলে যাব। এখানেই তুলতে থাক। তিশা ছবি তুলতে থাকে। এইদিকে ঈশা একটা ছোট্ট ইঁদুর ছেড়ে দেয় ইরার দিকে, যা আকাশ দেখে ফেলে। ওই মেয়েটার হাতে এটা কি দেখলাম? তাছাড়া ওটা তো ইরার দিকে ছেড়ে দিল। ইরা পাহাড়ের এত ধারে কেন গেল? পড়লে তো হাড়ও খুঁজে পাওয়া যাবে না। এইদিকে একটু পরে ইরা ভয় পেতে শুরু করে। ইরা কিছু বলবে তার আগেই আকাশ ইরার কাছাকাছি চলে আসে। ভয়ে ইরা পড়ে যাবে, তখনই আকাশ এসে হাতটা ধরে ফেলে। এরপর ওকে টেনে তুলে এরা উপরে উঠে জড়িয়ে ধরে আকাশকে। সত্যি আমি বুঝতে পারিনি এরকম কিছু হয়ে যাবে। চিন্তা করো না, আমি তো আছি। আমি থাকতে তোমার ক্ষতি আমি হতে দিব না। সত্যি ইরা, তোর জন্য অনেক চিন্তা হচ্ছিল। ভাগ্য ভালো সিকিউরিটি এসে তোকে সময় মতো ধরে ফেলে, নয়তো তোকে তো খুঁজেই পেতাম না। এত বেশি নাটক করতে হবে না, আমি সব কিছু দেখেছি। কি দেখেছো আকাশ? তোমার 2 বান্ধবী মিলে তোমাকে মারার জন্য এখানে নিয়ে আসলো। তোমার এই বান্ধবী ইচ্ছে করে ইঁদুর তোমার দিকে ছেড়ে দিয়েছে।
যেন নিচে পড়ে যাও ভয়ে। বিশ্বাস কর বান্ধবী, আমরা কেন এরকম কাজ করব তুই বল। তোর এই সিকিউরিটি আমাদের তোর সামনে খারাপ বানানোর জন্য কত বড় একটা অপবাদ দিচ্ছে। তুই কি এর কোনো প্রতিবাদই করবি না? ইরা তিশা আর ইশাকে দুইটা করে থাপ্পড় দেয়। আকাশ যখন বলেছে তাহলে তোরা নিশ্চয়ই এই কাজ করেছিস। আমাদের থেকেও এই সিকিউরিটি তোর কাছে আজ বড় হয়ে গেল। কারণ ও আমার হবু হাজব্যান্ড হয়। ও কেন তোদের নামে মিথ্যে বলবে শুনি? আমি তোদের আর আমার চোখের সামনেও দেখতে চাই না। কথাটা মনে রাখিস। আজকের পর থেকে তোদের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, কোনো না। তিশা আর ঈশা রেগে চলে আসে। আকাশও ইরাকে নিয়ে বাসায় ফিরতে থাকে। পথে ওরা অনেক কথাই বলতে থাকে। আচ্ছা, ওরা আমাকে মারতে কেন চায়? ওরা মারতে চায় কারণ তুমি আমাকে নিয়ে ওদের কাছে একটু বড়াই করেছো। এতে ওরা মনে করছে তুমি আমার থেকেও ওদের গুরুত্ব কম দাও। তাই বলে ওরা আমাকে মেরে ফেলতে চাইবে? চিন্তা করো না, আমি তো আছি তোমার পাশে। তুমি ছিলে বলেই তো আমি এখনো বেঁচে আছি। আচ্ছা থাক, এই ব্যাপারে কাউকে কিছু বলতে হবে না এখন। ঠিক আছে, বলবো না কোনো কিছু। বাসায় এসে ওরা রেস্ট নেয়। পরের দিন কল আসে। কোনো তথ্য পেয়েছো? জি স্যার, পেয়েছি। কোন জায়গায়? এখান থেকে মোটামুটি অনেকটা দূরে একটা পাহাড়ের মধ্যে গুহা তৈরি করা করা আছে। ওদের তো লোকজন অনেক বেশি, তাহলে কিভাবে কি? এত কিছু তো আমি জানি না। তাহলে আরও ভালো করে নজর রাখো। সবটা ডিটেলস জানার পরে আমাকে জানিয়ে দিও। ঠিক আছে স্যার, জানাবো। তোমার লোকেশন আমাকে পাঠিয়ে দিও। ঠিক আছে লোকেশন পাঠিয়ে দেয়। তারপর আকাশ রফিক চৌধুরীর সাথে কথা বলতে থাকে এই নিয়ে। কিন্তু পুরো তথ্য তো আগে জানতে হবে। সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে একটা কথা বলার ছিল। কি কথা বলো? আমি যখন এটারকে যাব তখন আমি না ফেরা অবধি আপনি এই বাসার বাইরে যাবেন না, না ইরাকে যেতে দিবেন। কিন্তু কেন? আমি ওইদিকে অ্যাটাক করব। এর ভিতরে বাইরে যদি আপনার উপরে অ্যাটাক করার প্ল্যান করে বসে। ঠিক আছে, তাই হবে। তুমি অ্যাটাক করবে কখন? এই তো আরও কিছু তথ্য পেলেই। কথাগুলো ইরা শুনতে পেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরে। না আকাশ, আমি তোমাকে যেতে দিব না। আমি যদি না যাই ওখানে তাহলে ওদের মারবো কি করে? তাছাড়া ড্রাগনকে না মারলে ও তো তোমার বাবাকে ছাড়বে না। কিন্তু তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো আকাশ? আল্লাহর রহমতে আমার কিছুই হবে না। আমি তোমার কাছে সুস্থ হয়ে ফিরে আসবো আবার। আমার যে অনেক ভয় হচ্ছে আকাশ। চিন্তা করো না, কিছুই হতে দেব না আমার। তাই যেন হয়। আচ্ছা, আজকে একটা ভাষণ আছে আমার, ওইখানেই যেতে হবে। আচ্ছা, জায়গার নাম বলুন। নামটা জেনে নিয়ে ওখানে লোক পাঠিয়ে দেয়। চিন্তা করবেন না, আশা করি সব কিছু ভালোই হবে। আপনি তাহলে তৈরি হয়ে নিন, আমিও তৈরি হয়ে নিচ্ছি। আচ্ছা, তাই করো। একটু পরে আকাশ বের হয়। অন্যদিকে ড্রাগন রফিক চৌধুরীর উপর হামলা করার জন্য লোক পাঠায়। তখন আকাশ লক্ষ্য করে রফিক চৌধুরীর বুকের উপরে একটা ডট এসে পড়ে। তখনই রফিক চৌধুরীকে নিয়ে ওখানে শুয়ে পড়ে। অফিসার, তাড়াতাড়ি পজিশন নিয়ে নাও। কিন্তু স্যার, কি হয়েছে বলবেন তো? এখন বলার মতো সময় নেই, তাড়াতাড়ি ওনাকে গাড়িতে বসাও। সামনের ওই জায়গায় লোক পাঠাও তাড়াতাড়ি করে। ওকে স্যার, পাঠাচ্ছি। রফিক চৌধুরীকে গাড়িতে তুলে পাঠিয়ে দেয়। এইদিকে আকাশ সহ বাকিরা এসে ওই লোকটাকে ধরতে পারে। এবার বল, তোকে কে পাঠিয়েছে? বলবো না। আমরা তো এমনিতেই জানি তোকে কে পাঠিয়েছে। তাছাড়া তোর পিছনে এভাবে সময় নষ্ট না করে ওকে মেরে ফেলাই ভালো হবে। শুধু শুধু ওকে বাঁচিয়ে রাখবো, কিন্তু কোনো কাজের কাজ হবে না। প্লিজ আমাকে মারবেন না, আমি সব বলে দেব। এই তো ভালো ছেলের মতো কথা বলেছিস, তাহলে এখন বলা শুরু করে দে। আমি ড্রাগনের হয়ে কাজ করি, উনি আমাকে পাঠিয়েছে আমি যেন প্রধানমন্ত্রীকে মেরে ফেলি। আচ্ছা, ওর সম্পর্কে যতটুকু জানিস ডিটেলস আমাকে বল। বলছি। লোকটা সব বলতে থাকে। সবটা শুনে আকাশের সব কিছু বোঝা হয়ে যায়। তাহলে এই ব্যাপার, এই হচ্ছে এই ড্রাগনের পাওয়ার। চিন্তা করিস না, ওই ড্রাগনকে তো আমি নিজ হাতে মারব। যতটা সহজ ভাবতেছেন ঠিক ততটা সহজ না। ড্রাগন পুরো আন্ডারওয়ার্ল্ডের কিং। ওকে মারা কি এত সহজ? ও কোথায় আছে সেটাই তো আমরা জানি না। সেসব কিছু আমি জানি,
সেজন্য তোকে এই নিয়ে ভাবতে হবে না। আমার যতটুকু জানার তা তো তোর কাছ থেকে জেনে নিয়েছি আমি। আমি যতটুকু জানি ততটুকু বলেছি, এর বেশি আমি কোনো কিছুই জানি না। তুই যতটুকু বলেছিস ততটুকু আমার জন্য অনেক বেশি। এর চেয়ে বেশি আমার জানার প্রয়োজনও নেই। ওকে নিয়ে আটকে রাখো, ড্রাগনের একটা ব্যবস্থা করে তারপর ওর ব্যবস্থা করব। সকালবেলায় আকাশ বাসা থেকে বের হওয়ার আগে সবার থেকে কথা বলে নাই। আমি তাহলে যাচ্ছি। তুমি কি একবারের জন্যই চলে যাচ্ছ? আপনার সিকিউরিটি থেকে বের হয়ে যাচ্ছি। এরপর কখন ফিরবে তুমি? ড্রাগনকে মারার পর আমি ফিরে আসবো আপনাদের সাথে, তবে সিকিউরিটি হিসেবে নয়, একজন স্পেশাল এসপিজি কমান্ডো হিসেবে। আকাশ, কথা দাও তুমি তাড়াতাড়ি ফিরে আসবে। কথা দাও আকাশ। কথা দিলাম আমি 3 থেকে 5 দিনের ভেতরে ফিরে আসব। এত দিন কেন? এখান থেকে ক্যাম্পে যাব, ওখানে একদিন বসে বসে প্ল্যান করব, পরের দিন বের হব, তার পরের দিন অ্যাটাক করব, অ্যাটাক শেষ করে ক্যাম্পে আসব, ওখানে নিজেকে চেঞ্জ করে তারপর আমি ফিরে আসব। আমি তাহলে বাড়িটা সাজাতে বলবো, তুমি ফিরে আসা মাত্রই বিয়েটা করে নিব। আচ্ছা ঠিক আছে, এবার আমি আসি। তবে তুমি কিন্তু বাসার বাইরে ভুলেও যাবে না। এখানে কিছু কমান্ডো থাকবে তোমাদের দেখাশোনার জন্য। আমি তাহলে আসি এখন। ওনাদের থেকে বিদায় নিয়ে আকাশ চলে আসে ক্যাম্পে। ওখানে ওর স্যার আর কমান্ডো অফিসারের সাথে মিশনের ব্যাপারটা নিয়ে আলোচনা করতে থাকে। আকাশ, তোমার উপরে আমার পুরোপুরি বিশ্বাস আছে। তা আমি জানি, কিন্তু তার পরেও মিশন সম্পর্কে কথা বলে নিলাম। তা কতজন লাগবে তোমার লোক? আপাতত 60 জন হলেই হবে। এত বেশি কেন? ওদের লোকের থেকে জানতে পেরেছি ওরা প্রায় 300 প্লাস হবে। বুঝতে পেরেছি। তাহলে তোমার কি কি লাগবে তুমি সেগুলো নিয়ে যেও। আর আমার বন্ধু এখন কেমন আছে? মিশন শেষ করে আমি ওখানে এলেই আমার আর এরার বিয়ে। আপনাকে নিয়ে যাওয়ার জন্য বলেছে। আচ্ছা, দোয়া করি তুমি সাকসেস হয়ে ফিরে আসো। তা যাবে কখন? রাতে আমরা রওনা দিব। রাতের ভিতরে ওই জায়গাটা আমি ঘিরে রাখবো। ঠিক আছে, যে ভালো হয় যা যা লাগে নিয়ে যাও। এইদিকে পুরো প্রস্তুতি ওদের নেওয়া শেষ। 6টা হেলিকপ্টার রেডি, সাথে রকেট, বোমা আর অনেক হাতিয়ার দিয়ে ভরা। 3 ঘন্টা পরে ওরা ওই পাহাড়ের কাছাকাছি এসে পৌঁছায়। আমরা বাকি পথ এখন হেঁটে যাব। ওকে স্যার। যেহেতু 6টা হেলিকপ্টার 6টার দিক থেকে নেমে সবাই নিজেদের পজিশন নিয়ে নিবে, আর আমাদের 60 জনের লোকেশন সবাই সবারটা দেখতে পারবে, সেজন্য দিক ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। ওকে স্যার, তাই হবে। এরপর ওরা হাতিয়ার নিয়ে রওনা দেয়। কিছু ঘন্টা পরে ওরা ওই পাহাড়টা ঘিরে রাখে। অ্যাটাক করব কখন? যখন ভোর হবে, কেননা পাহাড়ি এলাকা, আমরা তো কোনো কিছু চিনি না, তার উপর অন্ধকার। বুঝতে পেরেছি স্যার। ওরা ততক্ষণে খাবার খেয়ে নেয়, কেননা এরপর ওরা কখন খাবার খাবে তা ওরা নিজেরাও বলতে পারবে না। কেননা মিশন শুরু হলে তা শেষ না হওয়া অবধি যদি খাবারের চিন্তা করে তাহলে ওদের ওখানে মারা যেতে হবে প্রতিপক্ষের গুলির আঘাতে। এদিকে ভোর হয়। স্যার, এখন কি অ্যাটাক করব? আরও ভালো ফুটে উঠুক। তাছাড়া আগে দেখো কেউ বের হয় কি না। ওরা কোন জায়গায় দিয়ে বের হবে সেটাই তো জানি না। সেই জন্যই তো আমাদের অপেক্ষা করতে হবে। ওকে স্যার। কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিছু লোককে ওরা দরজা খুলে বের হতে দেখে। আমরা তো এতক্ষণ ধরে এটাকে পাথর মনে করছিলাম। এই জন্য অপেক্ষা করতে বলেছিলাম আমি। এখন কি করব? যতজন বের হয়েছে সবাইকে মেরে ফেলো। তাহলে তো ওরা বুঝে যাবে। আমিও যে সেটাই চাই। কিন্তু কেন? তাহলে আর কোনো দিকে দরজা আছে তা বলতে পারবো। ওকে স্যার। এরপর ওদের গুলি করা হয়। ওরা পাল্টা গুলি করে, এতে ভিতরে শব্দ হতে থাকে। এই বাহিরে গুলির শব্দ কেন? ঠিক বুঝতে পারছি না বস। দাঁড়িয়ে না থেকে বাইরে এসে দেখে যা। যাচ্ছি বস। ওই তোরাও চল তো। ওরা বাহিরে আসে, তবে ওখানে প্রায় আরও 4টা দরজা দিয়ে লোক বের হতে থাকে ওদের দেখার পরে। আরও দরজা? এখন তো ভালোই হয়েছে। জি স্যার, সব কিছু এখন পরিষ্কার হয়ে গেল। তা এদের ও কি মেরে ফেলবো? মেরে ফেলো, কাউকে বাঁচিয়ে রাখবো না। তাহলে রকেট দিয়ে সব উড়িয়ে দিই। তাহলে তো ভেতরের কোনো কিছুই জানতে পারবো না।
তার উপর গাছপালা আর পাহাড়ও ভেঙে পড়বে। সেজন্য আগে ভিতরের পরিস্থিতি বুঝতে হবে, তারপর বাকি ব্যবস্থা। বুঝতে পেরেছি। মনে হয় কেউ আমাদের উপরে অ্যাটাক করেছে। তাড়াতাড়ি করে লোকজনকে প্রস্তুত থাকতে বলো। ওকে বস, বলতেছি। এরপর ড্রাগনের পুরো সৈন্য বাহিনী বেরিয়ে পড়ে। যে বের হচ্ছে তাকেই মারতে থাকে, কিন্তু এভাবে আর কতজন? একদিকে অনেক লোকই বেরিয়ে পড়ে আর ওরা গুলি করতে থাকে। এভাবে প্রায় 3 ঘন্টা পার হয়ে যায়। 15 জনের মতো কমান্ডো মারা যায় বোমার আঘাতে, কিন্তু ড্রাগনের প্রায় 250 লোককে মেরে ফেলে ওরা। বস, আমরা তো কোনোভাবে ওদের সাথে পেরে উঠছি না। লোকজনও বেঁচে নেই। একটা কাজ কর, বাকি রকেটগুলো বের কর, সেগুলো ওদের উপরে ফেলতে থাক। বস, আর মাত্র 5টা রকেট আছে। তাহলে ওদের চালিয়ে মেরে ফেল সেগুলো দিয়ে। এবার ওরা রকেট নিক্ষেপ করে, এতে কমান্ডো আরও কিছু মারা যায়। এইদিকে আকাশদের কাছে আছে আর 2টা রকেট। এখন কি হবে? একটা ওই জায়গায় মারো, আর একটা সোজা ভিতরে। এবার তাই করলো, এতে ড্রাগনের লোক মারা যায়। এবার ওরা ড্রাগনের সামনে চলে আসে। এবার কোথায় পালাবি? এবার বল, রফিক চৌধুরীকে কেন মারতে চাস? হার পালাতে চাই না, অনেক পালিয়ে বেরিয়েছি। রফিক চৌধুরী আমাকে থাকতে দেয়নি, সেই জন্য আমি এখানে আস্তানা করি, লোকজন জোগাড় করি ওর উপরে প্রতিশোধ নেওয়ার জন্য। উনি তো তোকে সুযোগ দিয়েছে, আর তারপরেও তোর এই কাজটা তো করা উচিত হয়নি। ওর জন্য আমি আমার পরিবারকে হারিয়েছি, ওকে আমি এত সহজে ছেড়ে দিব কি করে? তো লাভ কি হলো এখন? তোকে তো মরতে হবে এখন। আমার একটাই আফসোস থেকে গেল। শুনি, কি সেই আফসোস? রফিক চৌধুরীর মৃতদেহটা দেখে যেতে পারলাম না। সেই ইচ্ছে তোর কখনো পূরণ হবেও না। আমার তরফ থেকে এটা তোর জন্য। কি এটা? এ বলে ড্রাগনের গলায় একটা বোমা বেঁধে দেয়। এটা 1 মিনিটেই ফেটে যাবে। যদি হাত দিয়ে খোলার চেষ্টা করিস তাহলে এটা ফেটে তোর মাথা কোন দিকে যে যাবে তা আমি নিজেও জানি না। ভালো থাকিস। এই বলে চলে আসে। একটু পরে ড্রাগনের মাথা হাওয়ায় উঠতে থাকে। তারপর শহীদ হওয়া কমান্ডো অফিসারদের দেহ হেলিকপ্টারে উঠিয়ে নেওয়া হয়। ওইগুলো নিয়ে ক্যাম্পে চলে আসে। ওদের কাছে যে এত হাতিয়ার থাকবে তা জানা ছিল না। যদি জানতাম তাহলে এতগুলো প্রাণ চলে যেত না। তুমি তোমার সবটা দিয়ে চেষ্টা করেছো, এতে তোমার কোনো দোষ নেই। এবার ওদের পরিবারকে খবর নিয়ে এদের শেষ কাজটা করে দিতে হবে। ঠিক আছে স্যার। এদিকে ইরাকে কল দিয়ে জানিয়ে দেওয়া হয়। অন্যদিকে কমান্ডার পরিবার আসতে থাকে আর ওদের লাশগুলো ঠিক করতে থাকে। তারপর সে ওগুলো সসম্মানের সাথে ওদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়। তা আকাশ, আমরা তাহলে একদিন পরে যাব ওখানে। আমি তাহলে ওদের কল দিয়ে জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাই করো। আকাশ ইরাকে তারিখ বলে দেয়। তারপর ইরা ওর বাবাকে জানায়। আব্বু আব্বু, কি হয়েছে বলো? ওরা কাল বাদে পরের দিন আসবে। আমি তাহলে কাজীকে বলে দিব। তাহলে আজকে বিয়ের আয়োজন শুরু করি। সবকিছু তো করা শেষ, শুধু খাবার বাকি। এটাই বাকি আছে। দিকে সবটা করা হয়ে যায়। ওই দিন আকাশ ওর স্যারকে নিয়ে আসে বিয়েতে, পুরোপুরি তৈরি হয়ে আসে। আরে বন্ধু, কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ আছি, তুই কেমন আছিস? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কত বছর পর তোর সাথে দেখা হলো। দেখতে দেখতে প্রায় 7 বছর কেটে গেল। আচ্ছা, ওদের বিয়ের কাজটা সেরে নেই, তারপর আমরা আমাদের আলাপ করব। কাজী সাহেব, বিয়ের কাজটা শেষ করে নিন। কাজী বিয়ে পড়িয়ে চলে যায় ওখান থেকে। এদিকে আকাশ আর ইরা বসে আছে পরিবারের সবাইকে নিয়ে। তা বন্ধু, আকাশের সম্পর্কে কিছু তো বল। ওর সম্পর্কে যত বেশি বলবো সেটাও কম হয়ে যাবে। কি বলিস? এই জন্যই আমাকে রক্ষা করার জন্য ওকে পাঠিয়েছিস? তুই আমার একমাত্র বন্ধু, তোর জীবন বাঁচানোর দায়িত্ব আমায় যে সে লোকের হাতে তুলে দিব নাকি? তবে সত্যি আকাশ অনেক ভালো ছেলে। কিন্তু আকাশের সাথে তোর মেয়ের বিয়ে দেওয়ার কারণটা তো বুঝলাম না। আমি বলতেছি আঙ্কেল, আসলে আকাশ এখানে আসার আগে আমার সাথে পরিচয় হয় বাসে, ওখান থেকেই আমাদের পরিচয়। তারপর কি হলো? আমি তো তখন ওর সম্পর্কে কোনো কিছুই জানতাম না, পরে বাসায় ফেরার কয়েকটা দিন পরে জানতে পারি। তাহলে বন্ধুর মেয়ের জন্য রাজি হতে হলো? ওই রকম ধরে নে।
তবে আকাশ ছেলে হিসেবে ভালো বলে আমি রাজি হয়েছি। সেটা তো হবেই। তুই কিন্তু কয়েকটা দিন থেকে তারপরে যাবি। ঠিক আছে বন্ধু। তবে একটা দিক থেকে কিন্তু অনেকটা ভালোই হয়েছে। কোন দিক থেকে? আমি জামাইয়ের সাথে সাথে একজন সিকিউরিটিও পেয়ে গেছি পার্মানেন্ট ভাবে। তাও যে সে কমান্ডো না, এসপিজি কমান্ডো। এরপর ওনাদের হাসি তামাশা শেষ করে ইরা আকাশ রুমে চলে যায়। তারপর কি হয়েছে তা কেউ জানতে চায় না। গল্পটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। তো হ্যালো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম গল্প পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।